বন্ধুগণ স্বাগত। দেশ বিদেশের খবর নিয়ে আমি শীতাংশু। জিওপলিটিক্সের আজকে যে স্টোরিটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ স্টোরি। সেই স্টোরিটা হচ্ছে যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি হচ্ছে শপথ গ্রহণ করবেন প্রেসিডেন্ট হিসেবে। তিনি নির্বাচিত হয়েছেন, তিনি এখন ইলেক্ট প্রেসিডেন্ট। তো তিনি গত পরশু বুধবার দিন গতকাল তিনি একটা প্রেস কনফারেন্স করেছেন ফ্লোরিডাতে। সেই প্রেস কনফারেন্সে আজ তো হলো আপনার বৃহস্পতিবার, সেটা করেছেন বুধবার, মঙ্গলবার দিনরা প্রেস কনফারেন্স করেছেন। আমার বারটা ভুল হচ্ছিল 2 days ago। তো সেই যে প্রেস কনফারেন্সটা করেছেন, সেই প্রেস কনফারেন্সটা করেছেন ফ্লোরিডাতে একটা হলের মধ্যে প্রেস কনফারেন্স করেছেন। সেই প্রেস কনফারেন্সে তিনি যে বক্তব্যগুলো রেখেছেন, সেই বক্তব্যগুলো এখন সারা পৃথিবীর মিডিয়াতে চর্চা হচ্ছে। বক্তব্যগুলো খানিকটা বিতর্কিতও বটে। এখন এর মাঝে আমি একটা নিউজ বলি। সেই নিউজটা হচ্ছে, আমি গতকাল একটা পোর্টালে একটা নিউজ দেখছিলাম যে গাজাতে যে গাজা এবং ইসরায়েলের সঙ্গে যুদ্ধ চলছে, সেই গাজার যে হামাস মিলিট্যান্ট গ্রুপ, তারা 34 জন ক্যাপটিভকে, বন্ধককে তারা ফেরত দিবে বলেছে ইসরায়েলকে। তাতে ইসরায়েলি নাগরিকও আছে এবং তাতে আমেরিকার নাগরিকও আছে, যারা সেই 7ই অক্টোবর যখন হামাস ইসরায়েলে যে আক্রমণ করেছিল, সেটার সময় তারা প্রায় 200 জন লোককে, ক্যাপটিভকে ওখান থেকে ধরে বন্ধক বেঁধে নিয়ে চলে গেছিল। বন্ধক মানে ক্যাপটিভ আর কি, ধরে নিয়ে চলে গেছিল। তো তাদের মধ্যে কিছু জনকে এর মধ্যে মাঝে মাঝে ছেড়েছে, কিছু জন বোধহয় মারাও গেছে, কিছু জনকে বোধহয় মেরেও দিয়েছে এরকম। কিন্তু শোনা যাচ্ছে এখনো 34 জন ক্যাপটিভ নাকি সেখানে আছে, এবং তাদের মধ্যে মহিলা আছে, বাচ্চা আছে, পুরুষ আছে, তারা আছে, কিছু সৈন্য আছে। কদিন আগে হামাস একটা সেরকম একজন ইসরায়েলি মহিলা মিলিটারি পার্সনের একটা ভিডিও প্রকাশ করেছিল, যে সে কিভাবে আছে এবং সে কিভাবে ইসরায়েলকে অ্যাপিল করছে যে গাজাতে হামাসের সঙ্গে যুদ্ধটা বন্ধ করতে। কিন্তু ইসরায়েল তো সে যুদ্ধ এখনো পর্যন্ত কোনোভাবেই বন্ধ করেনি। এবং ওরা এই যে মানে ক্যাপটিভ করে রেখে হামাসের যে মিলিট্যান্টরা, তারা ইসরায়েলের সঙ্গে বিভিন্ন রকমের দরাদরি করছিল। তার মধ্যে বিশেষত ছিল যে তাদের যে সমস্ত লোকজনকে, নেতাকে বন্দি করে ইসরায়েল, তাদেরকে ছেড়ে দেওয়া, এই জাতীয় এবং আরও অন্যান্য কিছু দাবি ছিল, এবং যুদ্ধ বন্ধ করে এসব অন্যান্য কিছু দাবি তাদের ছিল, যে এই শর্তে তারা ওই যাদেরকে ক্যাপটিভ করে রেখেছে, বন্ধক বানিয়ে রেখেছে, ঠিক আছে, তাদেরকে ছেড়ে দেবে। তো এই খবরটা পাওয়ার পরে বললাম কী হলো ব্যাপারটা, হঠাৎ এরকম করে হামাস এতদিন পরে এটা রাজি হয়ে যুদ্ধতে ভয় পেয়েছে, সেটা হতেই পারে, সেটা কোনো নতুন কথা নয়। তারপরে দেখলাম যে না, আসলে ব্যাপারটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় যে প্রেস কনফারেন্সটা করেছেন, সেই প্রেস কনফারেন্সে পরিষ্কার বলে দিয়েছেন যে 7ই অক্টোবরের যে হামলাটা হামাস ইসরায়েলে করেছিল, সেটা ভয়ানক অন্যায় করেছে এবং সেটা না করে ছিল, 1 নম্বর। দ্বিতীয় বলেছেন যে যেভাবে আমেরিকান এবং ইসরায়েল নাগরিককে নিজে ক্যাপটিভ করে রাখা হয়েছে, হচ্ছে যে বন্ধক করে রাখা হয়েছে, সেটা অত্যন্ত অন্যায় কাজ, সেটা করা হামাসের উচিত হয়নি। তৃতীয়ত হচ্ছে, আমি 20 জানুয়ারি যে শপথ গ্রহণ করব, তার আগে এই সমস্ত ক্যাপটিভকে হামাস ছেড়ে দিন। তা যদি না হয়, আমাকে যেন শপথ গ্রহণের দিন নতুন করে কিছু ঘোষণা করতে না হয়, এবং সেই ঘোষণা যদি আমাকে করতে হয়, তাহলে কিন্তু মিডল ইস্টে একটা কোহরাম লেগে যাবে। কোহরাম মানে হিন্দি কথা আর কি। মিডল ইস্টে একটা ভয়ানক রকমের কিন্তু অশান্তি হবে। অর্থাৎ ট্রাম্প কিন্তু সহজে আর ছাড়বে না এইভাবে একটা অন্যায়কে, যারা করে রেখেছে, নিরীহ মানুষকে যারা এইভাবে বন্ধক বাঁধিয়ে রেখেছে, হ্যাঁ, তাদেরকে মানে গুম করে রেখেছে, এবং তাদেরকে রেখে ভুক্ত অবস্থায় তাদেরকে দিয়ে বার্গেন করাচ্ছে, এটা কিন্তু সে মেনে নিতে পারবে না। এটা বুঝতে পারলাম আমি যে কেন হামাস বলেছে আমি ছেড়ে দেবো। তার সঙ্গে আরেকটা খবর শুনলাম, সেই খবরটা হচ্ছে ইসরায়েল এবং আমেরিকা ইরানের যে পরমাণু চুল্লি বা ইরানের উপর আক্রমণ করার ব্যাপারে একটা প্রস্তুতি পর্ব শুরু করেছে। কারণ এই যে হামাস বা সিরিয়ার যে হিজবুল্লাহ বা লেবাননের যে হুথি, এই সমস্ত যে উগ্রপন্থী গোষ্ঠী, তাদেরকে বা এইচটিএস যারা সিরিয়া এখন দখল করেছে,
হ্যাঁ, তারা এদিকে হচ্ছে কি যে ইরান ক্রমাগত মদত করে চলে। তো সেই জন্য ইরানের সঙ্গেও যে কোনো সময় ইসরায়েল এবং আমেরিকার ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর যে কোনো সময় কিন্তু যুদ্ধ শুরু হতে পারে, হয়ে যাওয়াটা কিন্তু কোনো বিচিত্র নয়। তখন কিন্তু ইরানের অবস্থা অত্যন্ত খারাপ হবে। এখন এই যে ব্যাপারটা ঘটেছে, এই ব্যাপারটার জন্য এখন ওখানে ডোনাল্ড ট্রাম্প এই মীমাংসা করার জন্য যে ইমিডিয়েট ওই সমস্ত যে যাদেরকে বন্ধক বেঁধে রেখেছো তাদেরকে ছেড়ে দাও, সেই জন্য তার সে দূতকেও পাঠিয়েছিল। সে দূত যে সেখানে কথা বলে এসছে, দোহাতে এসেছিল, দোহা মানে কাতারের রাজধানী দোহা, সেখানে এসে সে কথাবার্তা বলে গেছে এবং সে আবার আসবে বলে আবার গতকাল এসেও গেছে। সে সেদিনের মিটিংয়ে তাকে ডোনাল্ড ট্রাম্প সামনে হাজির করে দিয়েছিল। আমি দেখছিলাম যে ভিডিওটা, যে সে তাকে হাজির করে দিয়েছে, হাজির করে দিয়ে বলছে যে বলো কি কতদূর প্রগ্রেস হয়েছে। সে বলল আলোচনা অনেকটা এগিয়েছে এবং আমি এইমাত্র দোহা থেকে ফিরে এসেছি এবং আমি খুব শীঘ্রের মধ্যেই দোহা যাচ্ছি এবং যে সেখানে এই বিষয়টাকে নিয়ে একেবারে সমস্যার সমাধান করে আসব। এইটা আমি আপনাদেরকে একটু শোনাতে পারি তার তার ভিডিওটা, যে ডোনাল্ড ট্রাম্প কীভাবে বলছে এবং সেখানে সাংবাদিকরা তাকে প্রশ্ন করছে যে আপনি আসবেন, আসার পরে মিডল ইস্টের বিষয় গাজার যে সমস্যা, সেই সমস্যা আপনি কীভাবে সমাধান করবেন। একটুখানি ভিডিওটা আমরা শুনুন, তারপর আমি আবার আপনাদেরকে বিষয়টা ব্যাখ্যা দিয়েছি। একটু বড় হবে ভিডিওটা, কারণ অনেকগুলো গুরুত্বপূর্ণ খুব নিউজ আছে। Part of a military strategy, but I will say it was Turkey. Turkey's been after that country in different names and different forms and shapes for 2,000 years. Those people that went in are from Turkey. And President Erdogan is a friend of mine. He's a guy I like, respect. I think he respects me also. He's the one that didn't go after certain people after I requested that he not. You know who I'm talking about? The Kurds. I don't know how long that's going to, because they're natural enemies. They hate each other. But he didn't do that yet. And he didn't do it in the past also. He started it and I said, please don't do that, and he didn't do it. So, but if you look at what happened with Syria, Russia was weakened, Iran was weakened, and he's a very smart guy. And he sent his people in there through different forms and different names, and they went in and they took over, and that's the way it is. That's right. Concerns about HTS taking control The envoy here, is that in the back? It is. Standing with my son, Eric, is Steve Witkoff, who's just got back from the Middle East, and he's done a fantastic job. He's a great deal maker. I said, what we need there is a deal maker, because nobody makes a deal. We have people that understand where the rivers are, where the meets and bounds are, but they can't talk. They can't make deals. Steve's done a great job. I just want to thank you, Steve. You've been working endlessly for months, and he's working specifically on the hostages, trying to get them back. My second question is, Hamas... Steve, come up for a second. Maybe you might want to say a couple of words. Sir, release another hostage. I didn't know Steve was going to be here. He's done a fantastic job. It's a dangerous job too, and we appreciate it. He didn't know about this kind of danger and the other deal making he does. Now he sees a lot of big danger. Come on up, Steve. Mr. President, can I ask you the second part of that? Hamas just one second. Hostage video. I'm going to give you a little report on the hostages, if I can, Steve. Thank you very much. Well, I think we're making a lot progress, and I don't want to say too much, because I think they're doing a really good job back in Doha. I'm leaving tomorrow back to go to Doha, but I think that we've had some really great progress, and I'm really hopeful that by the inaugural, we'll have some good things to announce on behalf of the president. I actually believe that we're working in tandem in a really good way, but it's the president, his reputation, the things that he has said that are driving this negotiation, and so hopefully it'll all work out and we'll save some lives. I believe we've been on the verge of it. I don't want to discuss sort of what's delayed it. There's no point to be negative in any way. But I think it's the president, his stature. ও গেছিল, ও সেই বক্তব্যটা বলছে, ট্রাম্প ওকে ডেকে নিয়ে এলো প্রেস কনফারেন্সে। আপনি বলুন কি কি প্রোগ্রেস হয়েছে। দোহাতে যে গিয়েছিলেন, হামাস এবং ইসরায়েলের যে যুদ্ধটা চলছে গাজাতে, সেটা নিয়ে কী করেছে উনি সেটা বললেন যে আমরা অনেকটা প্রোগ্রেস করছি।
কী এক্স্যাক্ট প্রোগ্রেস হচ্ছে সেটা আমি বলবো না, তবে সমস্যাটা মেটার দিকে এসেছে এবং আমি আবার যাচ্ছি যে হচ্ছে যে ওখানে এটা মেটাবো। এটা হলো একটা দিক। দ্বিতীয়ত হচ্ছে কি যে আসলে ডোনাল্ড ট্রাম্পের কাছে সমস্যা অনেকগুলো। একটা হচ্ছে প্রথম তো কানাডা একটা সমস্যা। কানাডা নিয়ে আমি আপনাদেরকে ভিডিও করে বলেছি যে কানাডার অবস্থা খুবই খারাপ। ডোনাল্ড ট্রাম্প কানাডাকে হচ্ছে যে 51তম প্রদেশ হিসাবে অন্তর্ভুক্ত করার কথা বলেছে। সে চায় কানাডাকে আমি আমেরিকার সঙ্গে মিশিয়ে নিই, হতেও পারে দেয়ার কুড বি এ মার্জার বিটুইন আমেরিকা অ্যান্ড কানাডা, ইউএস অ্যান্ড কানাডা। এখন এটা কতটা বাস্তবসম্মত আমি জানি না, আমি গতকালের ভিডিওতে বলেছি যে কোনো গণভোট হয়ে হতে পারে, কারণ কানাডার অবস্থা অত্যন্ত খারাপ এবং কানাডা হতে পারে যদি ওখানে মানুষজন সবাই চায়, ডোনাল্ড ট্রাম্প চাইছে কানাডা এর মধ্যে এসে যাবে। সে গ্রিনল্যান্ডও নিতে চাইছে। গ্রিনল্যান্ড আপনি জানেন ম্যাপটা, আমেরিকার উপর দিকে হচ্ছে গ্রিনল্যান্ড, আমেরিকার উপর দিকে কানাডা বিশাল অংশ, আমেরিকার থেকে বড় জায়গা, তার উপরে ডান দিকে হচ্ছে গ্রিনল্যান্ড। সে গ্রিনল্যান্ডকেও আমেরিকা নিজের কবজের মধ্যে আনতে চাইছে, এটা একটা ব্যাপার হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ইললিগেল ইমিগ্রেন্টস, অর্থাৎ এই যে বিভিন্ন দেশ থেকে ইললিগেল যে ইমিগ্রেন্টসরা আসছে বা আমেরিকায় ঢুকেছে, উদ্বাস্তু আমরা বলি বাংলাতে উদ্বাস্তু, তারা সারা আমেরিকার বুকে একটা ভয়ানক হচ্ছে যে সমস্যা তৈরি করেছে। সেটা ট্রাম্প একদম বরদাস্ত করতে পারবেন না আগামী দিনে, তা মনে হচ্ছে। এবং এই ইললিগ্যাল ইমিগ্রেন্টসদের একটা বড় অংশ যেমন ঢোকে মেক্সিকোর থেকে, যেমন ঢোকে আপনার বিভিন্ন যে অন্যান্য যে পাশাপাশি যে দেশগুলো আছে সেখান থেকে ঢোকে, মানে নিচের দিকে আর কি, মেক্সিকোর নিচে আছে গুয়াতেমালা, হন্ডুরাস, হ্যাঁ এই যে এখান থেকে ঢোকে, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, এখান থেকে সব ঢোকে। তো তেমনি হচ্ছে যে মানে এই যে দক্ষিণ আমেরিকার দেশগুলো থেকে ঢোকে এবং বেশ কিছু লোক ইমিগ্রেন্টস তারা আবার কানাডা হয়ে ঢোকে। এমনকি দেখা যায় যে ভারত থেকেও বহু স্টুডেন্টরা কানাডা পড়তে চলে গেলো, যে নামকা অবস্থায় ভর্তি হলো বা ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করলো, পড়াশোনা শেষ করে তারা কানাডা থেকে আমেরিকা চলে, কারণ ওখানে স্টুডেন্ট ভিসা পেয়ে যাচ্ছে। স্টুডেন্ট ভিসা পেয়ে ওখানকার কানাডার নাগরিকত্ব খুব সহজে পাওয়া যায়, আর কানাডার নাগরিকত্ব পেলে সহজে আমেরিকা চলে যাওয়া যায়, এটা চলে যাচ্ছে। তো এইটাও ওর কাছে একটা ভয়ানক হচ্ছে যে ইয়ের কারণ, ব্যস্ত মানে ঝঞ্ঝাটের কারণ আমেরিকার জন্য। তো ডোনাল্ড ট্রাম্প এটাও কিন্তু খুব ভিন্ন মানে কড়া হয়ে নিতে চাইছেন এবং তিনি মেক্সিকোর থেকেও যেভাবে লোকজন ঢুকছে বিভিন্ন জায়গায় সেটাকে কিন্তু তিনি কার্ভ করার ভীষণ চেষ্টা করছেন। এবং শুধু লোক ঢোকাই তো নয়, এখানে একটা ভয়ানক ড্রাগ কার্টেল চলে, কানাডা হয়ে মেক্সিকো হয়ে বিভিন্ন জায়গায় যে মারিজুয়ানা, এই যেটাকে আমরা বলি গাঁজা, চন্ডু, চরস, আফিম, এ সমস্ত বিভিন্ন রকমের ড্রাগ হচ্ছে যে ওখানে ঢুকছে এবং সেখানে আমেরিকান সোসাইটিকে একটা মানে ভীষণভাবে ড্রাগিস্ট করে তুলছে এবং সেটা আমেরিকাতে একটা মস্ত বড় সমস্যা তৈরি করার চেষ্টা করছে। তো এইগুলো হচ্ছে ট্রাম্পের কাছে একটা সমস্যা। আগামী দিনে তিনি কী করেন সে বলা যায় না। এবং তার তো সহযোগীগুলো একটা ভিন্ন ভিন্ন সহযোগী, যে হচ্ছে কি যে এলন মাস্ক তার সহযোগী, বিবেক রামস্বামী তার সহযোগী, তুলসী গাব্বার তার সহযোগী, তারপর প্যাটেল আরেকজন ভারতীয় আছে সে তার সহযোগী। এবং এই যে সমস্ত সহযোগীগুলোকে সে বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে এসছে সেগুলো কম নয় কিন্তু। হ্যাঁ, এলন মাস্ককে হচ্ছে কি যে দায়িত্ব দিয়েছে সরকারি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য, হেড অফ ইনক্রিজিং গভর্নমেন্ট এফিসিয়েন্সি। তেমনি তারই অ্যাসিস্ট্যান্ট করে যাবে বিবেক রামস্বামীকে, সে একজন ভারতীয় কিন্তু ভারতীয় জন্মসূত্রে আমেরিকান, সেও ওই এই রিপাবলিকান পার্টির একজন নামী নেতা, তো তাকেও ওই দায়িত্ব দিয়েছে। এবং তুলসী গাব্বার তিনি এখন নিজেকে হিন্দু বলে হিন্দু ধর্মে দীক্ষিত হয়েছেন, তাকে একটা বড় দায়িত্ব দিয়েছে। তো ফলে ও বিভিন্ন পছন্দ করা লোকজনকে নিয়ে এসে যারা ভালো এফিসিয়েন্টলি কাজ করতে পারবে তাদেরকে নিয়ে এসে ওখানে কিন্তু কাজে লাগাচ্ছে। এবং এলন মাস্ক আবার এর মধ্যে ওই যে আমি 2-3 দিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে আমি লন্ডনে যে পাক ন্যাশনালস তাদের যে গ্রুমিং গ্যাং, সেই গ্রুমিং গ্যাং 1200-1500 যে ব্রিটিশ কম বয়সী মেয়েদের টিনেজারদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার করেছে এবং সেটাকে নিয়ে এলন মাস্ক খুব সোচ্চার হয়েছে। এবং এখন যেটা শোনা যাচ্ছে সেটা 1200-1500 নয়, সেটা প্রায় 2.5-3 লক্ষ, 2 লক্ষর বেশি, 2 লক্ষ 2.5 লক্ষ। এবং সেই যে একটা সময়ে হচ্ছে কি যে প্রসিকিউশন হেড ছিল, তো প্রসিকিউশন হেড থাকার সময়ও সে কিন্তু কিছু করেনি। এখন ওইখানে ইউরোপের দেশগুলোতে যে মাল্টিকালচারালিজমের নামে বিভিন্ন দেশের লোকজনকে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে মাল্টিকালচারালিজম তো হয়নি, উল্টে সেটা একটা তাদের নিজস্ব কালচার তারা জোর করে ওখানে মানে চালু করার চেষ্টা করেছে, সেই নিয়ে সবচেয়ে বেশি সমস্যাটা বেড়েছে। এবং এটাও দেখা যায় যে আমি বলেছিলাম আগের ভিডিওতেও যে এতজন মেয়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার হয়েছে, তার মধ্যে কোর্টে কেসই ওঠেনি,
একটি নাকি মেয়ে পুলিশে কেস করেছিল শোনা যায়, আর 20 জন ছেলে যারা কনভিক্টেড হয়েছে তাদেরও কোনো শাস্তি হয়নি, যাদের দোষ প্রমাণিত হয়েছিল তাও শাস্তি হয়নি। কিন্তু এখন সব শোনা যাচ্ছে 2 লক্ষ হচ্ছে কি যে ব্রিটিশ যে টিনেজেড গার্ল তাদের উপর বিভিন্নভাবে অত্যাচার হয়েছে। এইটা ওখানে খুব মস্ত বড় কিন্তু সমস্যা তৈরি করে দিয়েছে। এবং এলন মাস্ক এটা নিয়ে কন্টিনিউয়াস লিখে যাচ্ছে, কন্টিনিউয়াস। আজকেও দেখছিলাম সে টুইটারে লিখেই গেছে, এক্স সোশ্যাল মিডিয়াতে সে আজকেও লিখে গেছে। আমি আজকে খুলে দেখছিলাম সবার দেশে লিখেছে, স্টেমারের বিরুদ্ধে লিখেছে, এবং স্টেমারের সরকার চলবে কিনা সেটা বলা মুশকিল। পার্লামেন্টে এই সামনে ভীষণ আলোচনা শুরু হয়েছে। এখন এইটা একটা বড় ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং শুধু তাই নয়, ডোনাল্ড ট্রাম্প আরও বলে দিয়েছে, মেক্সিকোকেও বলেছে যে মেক্সিকান গালফ যেটা আছে সেটা আমেরিকান গালফ হবে, মেক্সিকান গালফ আর থাকবে না, সেটা আমেরিকান গালফ। মেক্সিকোর ইউনাইটেড স্টেটস, তার নিচে মেক্সিকো, মেক্সিকোর পাশে কিউবা, মেক্সিকোর মাঝখানে এই যে গুয়াতেমালা এবং হন্ডুরাস, এইসবের মাঝখানে যে গালফ অফ মেক্সিকো আছে, বলছে ওটা গালফ অফ মেক্সিকো না, ওটা গালফ অফ হচ্ছে কি যে আমেরিকা। গালফ অফ আমেরিকা হলে শুনতে ভালো লাগবে। এবং ওটা, এবং সে পানামা খাল পর্যন্ত সে ওখানটাকে নিতে চাইছে, এবং যার ফলে তাকে আবার টোনটিটকিরি করেছে মেক্সিকান প্রেসিডেন্ট, হ্যাঁ, ক্লাউডিয়া সেরিব্রাম, ও আবার তার ক্রিটিসিজম করেছে, মহিলা। মেক্সিকো নিয়ে ট্রাম্প কি বলেছে একটু শুনে নিন, ছোট্ট একটা বক্তব্য আছে। অর্থাৎ মেক্সিকো ছেড়ে কথা বলছে না, কারণ মেক্সিকোর জন্য তো অনেক সমস্যা হচ্ছে, তো সেটা And we're going to be announcing at a future date pretty soon. We're going to change, because we do most of the work there and it's ours. We're going to be changing the name of the Gulf of Mexico to the Gulf of America, which is a beautiful ring that covers a lot of territory. The Gulf of America, what a beautiful name. And it's appropriate. It's appropriate. We have a massive deficit with Mexico, and we help Mexico a lot. They're essentially run by the cartels, and can't let that happen. Mexico is really in trouble, a lot of trouble. Very dangerous place. ভেরি ডেঞ্জারাস প্লেস মেক্সিকো, বলছে ভেরি ডেঞ্জারাস প্লেস, কার্টেল। তো এই যে ডোনাল্ড ট্রাম্পের এই সমস্ত বক্তব্য সারা পৃথিবীর বুকে একটা ভয়ানক হচ্ছে যে সাড়া পেয়ে দিয়েছে। এখন এর মধ্যে তো কানাডিয়ান প্রেসিডেন্ট ট্রুডো পদত্যাগ করেছে, সেটা একটা এই চাপের মধ্যেই হয়েছে। এখন এবারে বাংলাদেশের ইউনিসের কী হয়, কারণ ইউনিস তো ডোনাল্ড ট্রাম্পের ভয়ানক সমালোচক ছিল একটা সময়। এখন সে ক্ষমতায় বসুক, তারপর ইউনিসেরও কায়দারা বুঝতে পারবে যে ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার ফলটা কী হতে পারে। সে কোনো মতেই সহজে কাউকে ছেড়ে কথা বলবে না। তো ডোনাল্ড ট্রাম্প বসার আগে সে যে সমস্ত এখনই ঘোষণাগুলো করছে, সেই ঘোষণাগুলো করতেই সারা পৃথিবীর বুকে একটা হরকম্প পড়ে গেছে, মানে একটা নরঞ্চরণ পড়ে গেছে। ক্ষমতায় বসার পর ডোনাল্ড ট্রাম্প কী করবে, সে ট্যারিফ কার বাড়াবে, কার কমাবে, সে ওখানে ইন্ডাস্ট্রি বাড়াবার জন্য চেষ্টা করবে। ইন্ডাস্ট্রি বাড়া মানে কি, ইন্ডাস্ট্রি বাড়া মানে চাইনিজ প্রোডাক্ট ঢোকা বন্ধ করে দেবে, সোজা কথা। আজকেই ঘোষণা করছিল, ফ্লোরিডা মিটিং ঘোষণা করছে, একজন কোন ব্যবসাদার বলেছে, আমেরিকান ব্যবসাদার, সে $20 বিলিয়ন ইনভেস্ট করবে কোনো একটা ইন্ডাস্ট্রিতে। আমি সবটা শুনছিলাম, তো সবটা তো কথা ওদের ভাষা অন্যরকম অ্যাসেন্টটা, তো সে $20 বিলিয়ন ইনভেস্ট করবে একটা বিজনেসে। তারপরে কি চায়না থেকে যে সমস্ত ইম্পোর্ট, সে সমস্ত ইম্পোর্ট আস্তে আস্তে কমে যাবে, চায়নারও একটা অসুবিধা হবে। ভারতের উপরেও ট্যারিফ দিতে পারে, সেটা বলেইছে যে আমি ইন্ডিয়ার উপরেও ট্যারিফ হচ্ছে কি যে ইম্পোজ করবো, তখন ভারতেরও কিছু অসুবিধা হতে পারে। তবে ঠিক আছে, ভারতের তো নিজস্ব একটা মার্কেট 140 কোটি দেশের, তো সেক্ষেত্রে ওন কনসামশন, নিজের দেশের কনসামশনটা অনেকটা আছে, তো সেটা। এবং আগেরবার ডোনাল্ড ট্রাম্প বলেছিল যে নরেন্দ্র মোদী হচ্ছে যে ভালোই দরাদরি করতে পারে বিজনেসের ব্যাপারে, তো এবং সেটা কি করে। এবং ডিডলারাইজেশন, যে ডিডলারাইজেশন প্রক্রিয়াটা ব্রিক্স কান্ট্রিগুলো করতে চাইছিল, হ্যাঁ, তো তাদের মধ্যে ডিডলারাইজেশনের বিরোধিতা ভীষণভাবে করবে ডোনাল্ড ট্রাম্প। ডিডলারাইজেশন কী দিয়ে করতে হবে, অর্থাৎ লোকাল কারেন্সির মধ্যে যেমন হচ্ছে, ঠিক আছে, ভারত চীনের সঙ্গে, চীনের কারেন্সির সঙ্গে ভারতের কারেন্সিতে শুরু করলো ব্যবসা, বা হচ্ছে যে ব্রাজিলের সঙ্গে ভারত লোকাল কারেন্সিতে ব্যবসা শুরু করলো, সেটা ডোনাল্ড ট্রাম্প হয়তো মোটেও আগামী দিনে চালু হতে দেবে না। তো এসবগুলো কিছু ভারতেরও অবশ্য সমস্যা হতে পারে, সেটা ঘটনা আর কি। তো দেখা যাক ডোনাল্ড ট্রাম্প বসার পরে আরও কী হয়। কিন্তু এখনই যে সমস্ত সিদ্ধান্তগুলো ঘোষণা করেছে সেটা কিন্তু খুব মারাত্মক। এবং ডোনাল্ড ট্রাম্প তো একদম ভয়ানক ন্যাশনালিস্ট লোক। ও বলেছে, আগের ভিডিও আপনি বলছি, মাগা, মেক আমেরিকা গ্রেট এগেন। তো কী করে করবে মেক আমেরিকা গ্রেট এগেন? তার অনেক বেশি ওকে প্রোডাকশন করতে হবে, অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেট করতে হবে, এবং অন্যান্য দেশের সঙ্গে তাকে সম্পর্ক তৈরি করতে হবে, এবং নতুন নতুন জায়গা তাকে দখলও নিতে হবে। সে ওই পানামা বা তার ওই গ্রিনল্যান্ড বা কানাডা
এসবকে আমি অন্য একটা ভিডিও দেখছিলাম, ওয়েদার ডোনাল্ড ট্রাম্প মার্জ কানাডা উইথ ইউএস, মার্চ করে নেবে, এবং তা বলছে ওয়েদার হি উইল মেক ইট ফোর্সফুলি, অর্থাৎ মিলিটারি দিয়ে করবে না অন্য কোনো পদ্ধতি দিয়ে কানাডাকে নিজের মধ্যে ঢুকিয়ে নেবে। কারণ কানাডাকে তার ঢুকিয়ে নেওয়ার সুবিধা হবে, তার মস্ত বড় একটা বিশাল ভূখণ্ড হয়ে যাবে। আর কানাডাকে ঢুকিয়ে নেওয়া মানে গ্রিনল্যান্ডকে ঢুকিয়ে নিতে পারবে। গ্রিনল্যান্ডটা কানাডার পড়েই আছে, গ্রিনল্যান্ড ঢোকাতে তার খুব একটা বেশি সময় লাগবে না। হ্যাঁ, এবং এরকমভাবে হয়ে থাকলে সে যে কোনো সময় মেক্সিকোকেও হচ্ছে যে কবজা করে দিতে পারে। মেক্সিকো সরকার খুব একটা সুবিধাজনক নয়। মেক্সিকো ওই ড্রাগ এবং এসবের খুব ড্রাগ কার্টেল আছে, এবং সারা ওই আমেরিকার কানাডার বুকে ঝামেলাতে মেক্সিকোর থেকে লোকজন যে এসব ইমিগ্রেন্ট যেসব করছে। তো এটা মানে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার আগেই এই ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প থাকা অবস্থায় যে সমস্ত ঘোষণাগুলো করছে, তাতে কিন্তু বহু দেশের ঘুম উড়ে গেছে। তো আগামী দিনে আরও কিছু দেখতে হবে যে আমরা কী কী দেখতে পাবো, তার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমি ভাবলাম এই এতগুলো গুরুত্বপূর্ণ খবর একসাথে আজকে একটা অন্তত এই জিওপলিটিক্যাল স্টোরিটাকে আলোচনা করি। তো এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন ভিডিওটি। এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। নমস্কার।